বেশ। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই, তাই না? অনলাইনে অনেকেই যুক্ত আছেন, মাশাআল্লাহ, অনেক স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একদম নতুন ব্যাচের ক্লাস, একদম ব্র্যান্ড নিউ যাকে বলে, তাই না? ব্র্যান্ড নিউ বুঝুন তো, নতুন শোরুম দিয়ে নামাই আনছে, একদম নতুন, তাই তো? ওকে, তাইলে 1 নাম্বার লেকচার। লেকচার নাম্বার কত ভাইয়া? 1 নাম্বার। যারা অনলাইনে যুক্ত আছেন, যদি কিছু না বুঝেন অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এখন আসেন, আজকে আপনাদের যে লেকচার আন্তর্জাতিক, তাই তো নাকি বাংলাদেশ? কথা বলেন, আন্তর্জাতিক। খেয়াল করেন, এই যে 11 থেকে 20 আছে, 11 থেকে 20 অথবা প্রাইমারি বলেন, এনটিআরসিএ বলেন, খেয়াল করেন তো ভাইয়া, পরীক্ষার যে প্যাটার্ন, কোশ্চেনের যে পদ্ধতি প্রায় সেম, প্রায় সেম না, সেমই, তাই তো? ব্যাপারটা কিন্তু সেম। এখন বুঝতে হবে আপনাকে, বিসিএস কে বলা হয় কিন্তু মাদার অফ অল এক্সামস। বিসিএস কে কি বলা হয় বলেন তো? মাদার অফ অল এক্সামস বলা হয়। যদি কোনো ক্যান্ডিডেট বিসিএস এর প্রিপারেশন নেয়, আলটিমেটলি বাংলাদেশে যত ধরনের চাকরি পরীক্ষা আছে, সব ধরনের চাকরি পরীক্ষা তার হয়, সব ধরনের চাকরি পরীক্ষার প্রিপারেশন তার হয়। শুধুমাত্র ব্যাংকে আলাদা করে কিছু প্রিপারেশন নিতে হবে। ব্যাংকেরও 70% কভার হয় কিসের মাধ্যমে? বিসিএস এর মাধ্যমে। এই জন্য অনেকে এই 11 থেকে 20 এর কোচিং করে না, প্রাইমারি কোচিং করে না, এনটিআরসি এর কোচিং করে না, সরাসরি বিসিএস এর ক্লাস করে, ঠিক আছে? তো আলটিমেটলি দেখেন, আপনি আলাদা করে এই যে 3টা জিনিস, 11 থেকে 20, প্রাইমারি, এনটিআরসি বা এই টাইপের যত পরীক্ষা আছে, সবগুলো সেম জিনিস, বুঝিয়ে পারলাম? বাট বিসিএস টা একটু ডিফারেন্ট, বিসিএস টা হার্ড, তাই না? এখন বোঝার চেষ্টা করেন, বিসিএস এ পিএসসি যেই মার্কস ডিস্ট্রিবিউশন করছে, সেখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স নামে একটা সাবজেক্ট আছে, যেটাকে আমরা বলি বাংলাদেশ বিষয়াবলী। সেটাকে আমরা কি বলি? বাংলাদেশ অ্যাফেয়ার্স। আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক বিষয়াবলী। পিএসসি বলছে এই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, এখান থেকে কোশ্চেন থাকবে 30টা। বিসিএস এর কথা বলতেছি, কার কথা ভাইয়া? বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে থাকবে 30টা, ইন্টারন্যাশনাল থেকে থাকবে কয়টা? 20টা। কিন্তু আপনাদের যে সিলেবাস, আপনাদের 11 থেকে 20, প্রাইমারি, নিবন্ধন, এইগুলাই কি স্পেসিফিক বলা আছে ভাইয়া যে এই সাবজেক্ট থেকে এত মার্কস আসবে? বলা নাই। তার মানে যদি দেখেন, আপনার যদি 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়, তাহলে সাধারণত আমরা দেখি বাংলা থেকে কোশ্চেন আসে, ইংলিশ থেকে আসে, ম্যাথ থেকে আসে, আর আসে কে? জিকে থেকে। আপনার জিকে নামে সাবজেক্ট আছে, আপনার আলাদা করে বাংলাদেশের আন্তর্জাতিক কোন সাবজেক্ট আপনার কি আছে? জিকে। সেই জিকেরই কয়টা পার্ট বলেন তো? 2টা পার্ট। একটা হচ্ছে বাংলাদেশ অংশ, আর একটা কি ভারতীয় অংশ? আন্তর্জাতিক। আর একটা কি? সেই জিকের 2টা পার্টের একটা অংশ হচ্ছে আন্তর্জাতিক, সেটার ক্লাস নিব আমি। তো সভাপতি, আপনার যেহেতু নতুন ব্যাচ, আমার পরিচয়টা কি দেওয়া উচিত নাকি জানেন আপনারা? আচ্ছা, আমার নাম হচ্ছে জিএম সবুজ। কি এম সবুজ? আমার ভাইবেন না যে ফুটন ক্যামেরার জন্য জিএম লাগাইছে, আমার সার্টিফিকেটের নামই এটা, জিএম সবুজ, ঠিক আছে? পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্ট, এটা হচ্ছে গালিব মাহমুদ, ঠিক আছে? তো তো দেখেন, পড়াশোনা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্ট, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল রিলেশনস। পড়াশোনা আন্তর্জাতিক সম্পর্কে, আর পড়াই আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক আছে না? মিল আছে না? আচ্ছা, 45 ছিল প্রথম বিসিএস, আলহামদুলিল্লাহ রিটেন দিছে, আল্লাহ চাইলে প্রথম বিসিএস এ ক্যাডার হবে যদি আল্লাহ চায়। 46 ছিল দ্বিতীয় বিসিএস, এটাও দিছি, প্রিলিটিক্সে রিটেন হওয়ার কথা হচ্ছে না, বুঝতে পারছেন? এই হচ্ছে আমার বিসিএস জার্নি। ওকে, তো আসেন, এই যে এটা তো আমার নাম, এটা তো পড়াবো না এখন। এই যে আন্তর্জাতিক অংশ, তাই না? আন্তর্জাতিক অংশে কোন কোন বিষয়গুলো ফোকাস করবেন প্রথম ক্লাসে, এইটা সবার আগে বুঝতে হবে। আপনার অবশ্যই স্ট্র্যাটেজি থাকতে হবে। কি থাকতে হবে? স্ট্র্যাটেজি। আপনি কখনোই প্রিলি টিকবেন না কোন চাকরির, চাকরি পাওয়া তো দূরের কথা, কোন চাকরির প্রিলি কখনোই টিকবেন না আনটিল ইউ বিকাম এ স্ট্র্যাটেজিক পারসন। আপনি যতক্ষণ পর্যন্ত কৌশলী না হবেন, ততক্ষণ পর্যন্ত কি পাবেন না বলেন তো? চাকরি পাবেন না। এখন যে সিস্টেমটা, এটা হচ্ছে কম্পিটিশনের
তাই না? পুরো কম্পিটিশন। তো দেখেন এত বেশি কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনি যদি কৌশলী না হন, আপনার যদি স্ট্র্যাটেজি না থাকে, তাহলে আপনি চাকরি পাবেন না। ক্লিয়ার না? তাহলে এই জন্য কৌশলী হইতে হবে। এখন বলেন যে কৌশলী আমি কিভাবে হব? আমরাও তো আপনাদেরকে কৌশলী হইতে সাহায্য করবো না? আর আপনি নিজের মতো চেষ্টা করবেন। ব্যাপারটা সিম্পল। 6 দফা আগে ইম্পর্টেন্ট ছিল না বলেন? এখন এই জুলাই আগস্টের পর 6 দফার ইম্পর্টেন্ট নাই। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, এগুলো ইম্পর্টেন্ট ছিল 5 আগস্টের আগ পর্যন্ত। এগুলো এখন আর ইম্পর্টেন্ট নাই। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এখন ইম্পর্টেন্ট ডক্টর ইউনিস যে নোবেল পাইছে, সেটা অর্থনীতিতে নাকি শান্তিতে? এখন ইম্পর্টেন্ট হচ্ছে বেলা। এখন ইম্পর্টেন্ট কি বলেন তো ভাইয়া? বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পরিবেশবাদী যেই সংস্থা আছে বেলা, এটার প্রধান নির্বাহী হচ্ছে সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা। তাই বেলা আগে আমরা পড়ছি, অত গুরুত্ব দিয়ে পড়ি না, এখন বেলা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যখনই আপনি বুঝে যাবেন যে এখন আমার জন্য ওইগুলো ইম্পর্টেন্ট না, এখন হচ্ছে এইগুলো ইম্পর্টেন্ট, তখনই আপনি প্রিলি টেকার ক্ষেত্রে আগাই থাকবেন। তার মানে দিন শেষে সবচেয়ে বড় যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আপনাকে নিজেকে স্ট্র্যাটেজিক হইতে হবে। ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক। ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক। আপনাকে অবশ্যই কৌশলী হইতে হবে। ঠিক আছে? ওকে। তো সাধারণ জ্ঞানে আসলে কোন কোন বিষয় আমরা পড়াই? সাধারণ জ্ঞানে অনেক বড় কলেবর। বলা হয় সাধারণ জ্ঞানের সিলেবাস বিশাল সমুদ্রের মতো। এই সমুদ্র থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলোকে আপনাদের কাছে প্রেজেন্ট করতে হবে। এই রেসপন্সিবিলিটি আমাদের না, এই রেসপন্সিবিলিটি টিচারদের। এখন আপনার তো নিজের বোঝা উচিত ভাই কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার সাধারণ জ্ঞানের কোশ্চেন আসে 20 মার্ক, জিকের কোশ্চেন আসে কয় মার্ক? 20 মার্ক। 20 থেকে আমি ধরলাম 20 যদি বলেন, তাহলে বাংলাদেশ থেকে আসে 13 থেকে 14টা। কয়টা? 13 থেকে 14টা। আর এই 6 থেকে 7টা আসবে কোত্থেকে? তাহলে বলেন কোন বিষয়কে আপনি বেশি ফোকাস করবেন, বাংলাদেশকে নাকি আন্তর্জাতিককে? অবশ্যই বাংলাদেশকে। কারণ আপনি যদি একদম আপনার আন্তর্জাতিক অনেক ভালো লাগে, অনেক বড় স্কলার, আপনি বাইরের জগৎ সম্পর্কে অনেক ভালো লাগে পড়তে, এই জন্য কি আন্তর্জাতিক বেশি পড়বেন? দিন শেষে স্ট্র্যাটেজি আপনার মাথায় থাকতে হবে। আচ্ছা, তো এই দেখেন 6-7টা কোশ্চেন আসে। যদি কোশ্চেনটা হয় 25 মার্কের, তাইলে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশনটা হয়? এখানে আমরা দেখি 15-16টা কোত্থেকে আসে, আর এখানে 9-10টা আসে কোত্থেকে? এর মধ্যে আবার কিছু কোশ্চেন থাকে যেগুলো বাংলাদেশেও না, আন্তর্জাতিক না, সেগুলো হচ্ছে সাধারণ বিজ্ঞান, আইসিটি, ভূগোল। এগুলো কি ভাইয়া? সাধারণ বিজ্ঞান, আইসিটি, ভূগোল। বুঝতে পারছেন? তাহলে এইগুলোর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। এইগুলোর জন্য আপনাকে আলাদা কিছু পড়তে হবে যদি আপনি আসলে চাকরি পাইতে চান। সবচেয়ে বড় আশার বাণী কি জানেন? অনেক সেক্টর কর্মসংস্থান বাড়তেছে। বাংলাদেশ রেলওয়েতে যেখানে মেধাবীরা চাকরি পাইছে, এরকম রেকর্ড খুবই কম। পোষ্য কোটায় ভর পড়ছিল, কোনটা বলেন তো? বাংলাদেশ রেলওয়ে, তাই না? পোষ্য কোটা ছিল। এরপর ছিল কি? এরপর ছিল দুর্নীতি চরম একটা আতুরঘর ছিল, কোনটা বলেন তো ভাইয়া? বাংলাদেশ রেলওয়ে। অথচ এই বাংলাদেশ রেলওয়ে এখন কি হবে? পরিপূর্ণ ফেয়ার, একদম ফেয়ারনেস থাকবে, ফেয়ার অ্যান্ড লাভলি। বুঝতে পারছেন? এরপর দেখেন অন্যান্য যত সেক্টর ছিল, প্রাইমারিতে এখন আর দুর্নীতি হবে না। অনেক সেক্টর আছে যেগুলো আসলে এখন আর কি হবে না? দুর্নীতি হবে না। তার মানে এখন যদি আপনি আসলেই কি হন? কোয়ালিফাইড হন। এখন যদি আপনি আসলেই মেধাবী না, আমি মেধাবী বলতেছি না, যদি এখন পরিশ্রমী হন, কি হন ভাইয়া? পরিশ্রমী হন, তাহলে এই সময় আপনার চাকরি পাওয়া ইনশাআল্লাহ সহজ। বুঝতে পারছেন? এই জন্য পরিশ্রমী তো হবে। কোন এক মনীষী বলছিল যে আমি সব মেধাবীকে জিততে দেখিনি, তবে কোন পরিশ্রমীকে আমি হারতে দেখিনি। সব মেধাবী জেতে নাই, কিন্তু সব পরিশ্রমীরা কি করছে? কোন পরিশ্রমী হারে নাই, সব পরিশ্রমী জিতছে। বুঝতে পারছেন? কে বুয়েটে পড়ে, কে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কে বরিশাল ইউনিভার্সিটিতে, এটা দেখার কোনো টাইম নেই। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি এই জন্য যে আমি চাকরি পাবো, ওটা সেরকম না। এটা ডিপেন্ড করবে পরিশ্রমের উপর। এই যে হুজুর আছে, আল্লাহ বলছে যে হে রাসূল, আপনি আপনার যারা শ্রমিক আছে এদের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দেন। কি শুকানোর আগে? ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দেন। তো এই শ্রমের মর্যাদা আল্লাহ দিছে, তার রাসূলও দিছে, আল্লাহ আপনাদেরকেও দিবে, আমাদের সবাইকে দিবে। ঠিক আছে?
ওকে আসেন, তাইলে এই যে আমরা আন্তর্জাতিকে কি পড়াই, আসলে কোন বিষয় থেকে বেশি কোশ্চেন আসে? অনেকে আবার দেখেন এটা পড়াইতে গিয়ে আবার অনেকে বলবে যে এই বিষয়টাও তো আছে, অনেক বিষয় আছে। আমি আন্তর্জাতিকের টিচার, আমি যত বিষয় বের করতে পারবো আপনি পারবেন না। আমি বলতেছি কোন বিষয় থেকে বেশি কোশ্চেন আসে, সেরকম 6-7টা টপিক আমরা একটু লিখি, যেগুলো আপনি না পড়ে হলে যাবেন না, তাহলে ভালো হয় না? 6-7 যে বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, যে বিষয়গুলো থেকে আন্তর্জাতিকে, তাই না? আন্তর্জাতিকের যেই বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এরপর আমরা যাব যেই বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, তাবাসসুম, তাহসিন, মিথিলা বলছেন সংগঠন কোনগুলা? আচ্ছা একটু বলবো, সবই বলবো, সব সংগঠন বলবো, ঠিক আছে না ভাইয়া? কোন বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তাই তো? আচ্ছা দেখেন, পরিবেশ খুবই আলোচিত বিষয়। পরিবেশকে বলা হয় গ্লোবাল কমন্স, যেই সম্পত্তি কোনো একক দেশের না, কোনো একক মানুষের না, সেগুলোকে বলা হয় গ্লোবাল কমন্স। যেমন আকাশ, বাতাস, পানি, সমুদ্র, জলবায়ু, আবহাওয়া, এগুলো কোনো ব্যক্তির সম্পত্তি না, এগুলো সব সারা বিশ্বের সম্পদ। এই গ্লোবাল কমন্স যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। এগুলো আপনি এখানে যদি ভাইয়া পানি দূষণ করেন, এই দূষণের শিকার অন্য দেশ হইতে পারে। আপনি ওই মাথায় বসে একটা বোমা মারলেন, মানে শব্দ দূষণ করলেন, এটার শিকার অন্য কেউ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? ওইখানে বসে কার্বন নির্গমন করতেছেন, এটার শিকার মালদ্বীপ হয়ে যেতে পারে, বুঝলেন না? ভুটান কোন ধরনের শোষণ সে করে, নির্গমন করে না, এরপরে সে কি হইতে ধ্বংস হইতেছে, কিসের জন্য? উন্নত বিশ্ব তারা নির্গমন করার জন্য, বুঝতে পারছেন? তাহলে গ্লোবাল কমন্স যেগুলো আছে, পরিবেশগত ইস্যু থেকে কোশ্চেন একটা থাকবে ইনশাআল্লাহ, থাকে সাধারণত পরিবেশগত ইস্যু থেকে, পরিবেশগত ইস্যু। তাহলে এগুলো কি পড়বেন? কপ পড়বেন। কি পড়বেন ভাই? এগুলো কপ সম্মেলন হয় না প্রত্যেক বছর? কপ সম্মেলন হয় না? এই যে নভেম্বরে একটা কপ সম্মেলন হবে, তাহলে আপনি সেই কপটা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? কপ, পরিবেশগত চুক্তি, এগুলা অনেকে দেখেন, অনেকে আবার বলবেন যে এগুলো ছাড়া আছে না, সব আছে ভাই। আমি বলতেছি কোনগুলো থেকে বেশি আসে? পরিবেশগত চুক্তি, তাই না? অন্যান্য সংগঠন যা আছে, তাহলে পরিবেশগত ইস্যু। এগুলো থেকে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? আচ্ছা, সাম্প্রতিক খেলাধুলা, খেলাধুলা থেকে আমরা দেখি একটা কোশ্চেন থাকে, খেয়াল করছেন কিনা? এই প্যারিস অলিম্পিক গেল না ভাইয়া? প্যারিস অলিম্পিক গেল না, ডক্টর মোহাম্মদ ইউনূস সেখান থেকে কিন্তু আসছে। এই অলিম্পিক নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে। এর আগে বিশ্বকাপ গেল, ক্রিকেট বিশ্বকাপ গেল, তাই না? এগুলো নিয়ে থাকতে পারে। তাহলে খেলাধুলা থেকে কি সাধারণত একটা কোশ্চেন থাকে, এবং এই খেলাধুলাটা বেশি আন্তর্জাতিক থেকে আসে, বাংলাদেশ থেকে না। বেশি কোত্থেকে আসে? সাম্প্রতিক খেলাধুলা থেকে একটা আসে। ওকে, ঠিক আছে, আসেন। সাম্প্রতিক রিপোর্ট, সমীক্ষা, জরিপ, যেমন বিশ্বে বর্তমানে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটা, বিশ্বে দুর্নীতিতে সবচেয়ে চ্যাম্পিয়ন দেশ কোনটা, এরকম আসে না? একটা রিপোর্ট একটা আসে, দেখেন। এখন আসবেই যে ব্যাপারটা কিন্তু সেরকম না, আসবেই যে সেরকম ব্যাপারটা বলেন। সাধারণত এগুলো থেকে আমরা দেখি কি, যদি 100 পরীক্ষা যায়, দেখি যে 70টা পরীক্ষা এগুলো থেকে আসে। তাহলে কোনগুলো আপনি বেশি ফোকাস করবেন, আমি জাস্ট সেটা বুঝাইতে চাইছি, ঠিক আছে? তাহলে এটা হয়েছে। আবু তাআলা লিখছে স্যার 35 হবে, ইনশাআল্লাহ হবে। জব মেডিসিনও কিন্তু 35-এর পক্ষে আন্দোলন করতেছে, আপনারা দেখছেন কিনা জানি না। জব মেডিসিনও কিন্তু 35-এর পক্ষে আন্দোলন করতেছে এবং আন্দোলনের নেতৃত্ব দিতেছে। ওকে, আসেন আন্তর্জাতিক সংগঠন থেকে। কোথেকে ভাইয়া? আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, ঠিক আছে? আন্তর্জাতিক সংগঠন থেকে আসতে পারে। এই সংগঠনগুলো কি কি? এই সংগঠনগুলো কি কি? ইউএন থেকে একটা কোশ্চেন আসতে পারে, যেমন আগামী মাসে জাতিসংঘের অধিবেশন হবে, তাহলে আসতে পারে না? আচ্ছা, ইউএন থেকে আসতে পারে।
আলোচিত কি আছে? আলোচিত ন্যাটো আসতে পারে না ভাইয়া? আসতে পারে না? সংগঠন, বা এখানে আমরা দেখি সংগঠন, সংস্থা, এগুলা ঠিক আছে। আচ্ছা, হামাস থেকে একটা আসতে পারে না? হামাস বলেন, আসতে পারে না? হামাস আলোচিত না? হামাস। আচ্ছা, হিজবুল্লাহ থেকে আসতে পারে না? আসতেই তো পারে। আসতে পারে কিনা? এই টাইপের যেগুলো আলোচিত আছে আসতে পারে না? মানবাধিকার সংস্থা, বাংলাদেশের এই গণহত্যার বিষয়ে মানবাধিকার সংস্থা কথা বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আসতে পারে না? আসতে পারে। আসতে পারে কিনা? আসতে পারে, কারণ আসতো না কখন? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে? নেই, তাহলে আসতে পারে। তাহলে এই টাইপের যেগুলো আছে সংগঠন, তাই না? আচ্ছা, সাম্প্রতিক ইস্যু আমরা লিখছিলাম না, সাম্প্রতিক খেলাধুলা, সাম্প্রতিক রিপোর্ট, সমীক্ষা, সবকিছু মিলে সাম্প্রতিক ইস্যু যেগুলো আছে, মধ্যপ্রাচ্য, ফিলিস্তিন, ইসরায়েল যে ইস্যুটা আছে, হইতে পারে না? হইতে পারে। আর কি আছে বলেন তো ভাইয়া? তাহলে আন্তর্জাতিক অনেক সংগঠনটা আছে, সংগঠনের যে সদর দপ্তর, এগুলো থেকে কোশ্চেন আসে না? এগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, আর এই যে 11 থেকে 20 প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এইগুলো থেকে আরেকটা জিনিস থেকে আসে, কি আসে বলেন তো? আসে দেশ, রাজধানী, মুদ্রা, এরকম একটা জিনিস আসতে পারে। তাহলে কি আসে? দেশ বা রাজধানী, মুদ্রা, অঞ্চল পরিচিতি। এই যে সেক্টর গুলো বললাম, এই সেক্টর গুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আন্তর্জাতিকের কোশ্চেনই আসে যদি 5-6টা, কয়টা ভাইয়া? 5-6টা। আমরা দেখি আন্তর্জাতিক এই অংশগুলো থেকে সবচেয়ে বেশি আসে। এখন আপনি সাজেস্ট করেন যে আর কি আছে বলেন। এই যে সংগঠনের ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, হামাস অর্থ কি, হিজবুল্লাহ কোন দেশের সংগঠন, বা এই সংগঠনের পূর্ণরূপী তো আসে, তাই না? সংগঠন আমরা বলছি। না, আমি এখন দেখেন, তাহলে আপনি স্পেসিফিক কিছু সংগঠন এই জন্য বলে দিচ্ছি, বুঝেন নাই? আচ্ছা, এর বাইরেও আসতে পারে। এখন হইতে পারে যে এখান থেকে কোনো কিছু আসলোই না, হইতে পারে না? এই ভাই, হইতেই পারে। কারণ কি বলেন? কারণ হচ্ছে আন্তর্জাতিকের কলে পরে, এত আন্তর্জাতিক মানে পুরো বিশ্ব, আজকে যা হইতেছে এটা আন্তর্জাতিক, এখন যে চলতেছে এটাই কোনো না কোনো বইতে স্থান পাবে, পাবে না? এটা আন্তর্জাতিক। আর বাংলাদেশটার কলেবরটা ছোট, মনে রেখে আসতে পারে, কত কিছুই তো আসতে পারে। আসতে পারে না? এই জন্য তো বললাম কত কিছুই তো আসতে পারে। ওকে, তাহলে আমরা এখন আসি আপনাদের প্রথম যে লেকচার, সেটা ছিল বিশ্ব পরিচিতি সম্পর্কে। খেয়াল করেন, আজকে যে লেকচারটা বেসিক্যালি কিসের উপরে? হ্যাঁ, আর কি বলেন, আপনাদের হাইলাইট পাবেন না? আপনারা পাইছেন? সব আছে আগের, ঠিক আছে, সব আছে, সব হাইলাইটে পাবেন আমাদের লেকচার থেকে। দেখেন, আমরা একদম গুরুত্বপূর্ণ, একদম অথেন্টিক জিনিসগুলো পড়ার চেষ্টা করব, যেগুলো পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? কোনো অতিরঞ্জিত না, এত বেশি কিছু এর মধ্যে আপনি এত বেশি পড়ায়, এর মধ্যে থেকে আপনি কোনগুলো পড়বেন সেগুলো আমরা পড়াবো যতক্ষণ সময় পাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক নজরে বিশ্ব পরিচিতি, এক নজরে হোয়াইট কালার ইউজ করবো। হোয়াইট কালার কোনটা? এটা এক নজরে বিশ্ব পরিচিতি। এখন দেখতে ভালো লাগে? তাহলে এতক্ষণ কোথায় লাগতো? এক নজরে বিশ্ব পরিচিতি, ঠিক আছে না? আচ্ছা, খেয়াল করেন, হাবিবুর রহমান সেখানে, হ্যাঁ, স্বাস্থ্য বিষয় আসতে পারে তো ভাই, কত কিছুই তো আসতে পারে, এরকম ধরনের সবই আসতে পারে, স্বাস্থ্যগত একটা ইস্যু থেকে আসতে পারে। এক নজরে বিশ্ব পরিচিতি। আচ্ছা বলেন তো ভাইয়া, মহাদেশ কয়টা? একদম সিম্পল জিনিস বোঝার চেষ্টা করি। মহাদেশ কয়টি? মহাদেশ কয়টি? কি কি বলেন তো?
এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, কয়টা মহাদেশ? কটা? তাহলে মহাসাগর কয়টা? তাহলে বলেন অ্যান্টার্কটিক। অ্যান্টার্কটিক মহাদেশ নাকি মহাসাগর? বলেন অ্যান্টার্কটিক মহাদেশ নাকি মহাসাগর? তাহলে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিক কি? আচ্ছা আচ্ছা, আমাদের আলোচনার বিষয় আমরা একদম বেসিক থেকে পড়া শুরু করব, ঠিক আছে? 7টা মহাদেশ, কয়টা ভাইয়া? 7টি মহাদেশ। আমি সবগুলো আপনাদের উদ্দেশ্য না যে আপনাদের মহাদেশ পড়াবো, এই উদ্দেশ্য না, এই উদ্দেশ্য আমি দেখাইতে পারি না। পারি? বলেন। আমি দেখাবো কি বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটা? এশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটা? এশিয়া। আয়তনে কততম? আয়তনে কততম বিশ্বে? আচ্ছা, আয়তনে দ্বিতীয় কে? আফ্রিকা। আয়তনে দ্বিতীয় কে? আফ্রিকা। এখন এভাবে করে কি আপনি 7টাই পড়বেন? না, প্রথম, দ্বিতীয় আর সর্বশেষ পড়বেন। তাহলে সর্বশেষ কে? আয়তনে সবচেয়ে ছোট কে ভাইয়া? ওশেনিয়া। আয়তনে সপ্তম কে? তাহলে মহাদেশ কয়টা? সবার চেয়ে ছোট মহাদেশ কোনটা? ওশেনিয়া। সবার চেয়ে ছোট মহাদেশ কোনটা? ওশেনিয়া। এখন 45তম বিসিএস এর মতো পরীক্ষা আসছে, 45তম বিসিএস আসছে, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটা? ওশেনিয়া ছিল না, ছিল অস্ট্রেলিয়া। তাহলে কি হবে? অস্ট্রেলিয়া। আয়তনে সবচেয়ে বড় মহাদেশ, সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া, যাকে অনেক সময় আমরা কি বলি? অস্ট্রেলিয়া বলি, যদি এটা বলা উচিত না, কারণ ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া। বুঝতে পারলাম? আচ্ছা, এই গেল মহাদেশ। তাহলে মহাসাগর কয়টা? মহাসাগর কয়টা? 5টা। কে কে বলেন তো ভাইয়া? প্রশান্ত, প্রশান্ত। এরপর আর মনে নাই? এরপর আমরা লিখলাম আটলান্টিক। কি লিখলাম? আটলান্টিক। এরপর আর বলেন না? ভারত মহাসাগর। এরপর আর এই তো উত্তর। আর আচ্ছা, আগে দক্ষিণ লিখি, আগে দক্ষিণ লিখি। কারণ কি? দক্ষিণ মহাসাগর, যার অপর নাম কি ভাইয়া? দক্ষিণ মহাসাগর, যার অপর নাম কি? আরে না, কি বলেন? অ্যান্টার্কটিক। এই যে অ্যান্টার্কটিক, কোন মহাসাগরের অপর নাম? দক্ষিণ মহাসাগর। আর উত্তর মহাসাগর বা আর্কটিক, উত্তর মহাসাগর বা কি বলেন তো? আর্কটিক। আর্কটিক। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে সবচেয়ে বড় মহাসাগর কোনটা? আচ্ছা, তাহলে এটা আমরা দিলাম। দেখেন, এখন এটার আবার ক্রাইটেরিয়াস। ক্রাইটেরিয়া কি? গভীরতায় বড়, আবার আয়তনে বড়। গভীরতায় বড় আবার। আচ্ছা, এইটারে লিখলাম 1 কি লিখলাম? প্রথমটা হচ্ছে গভীরতা। প্রথমটা কি? গভীরতা। পরেরটা? তাইলে আয়তনে প্রথম মহাসাগর কে? গভীরতায় সবচেয়ে বড় মহাসাগর কে? আয়তনে সবচেয়ে বড়? প্রশান্ত মহাসাগর। আচ্ছা, গভীরতায় এটা হচ্ছে 3 নাম্বার। কয় নাম্বার? আর আয়তনে আটলান্টিক মহাসাগর। গভীরতায় কয় নাম্বার? আয়তনে? আয়তনে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটা? আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটা? গভীরতায় বৃহত্তম মহাসাগর কোনটা? গভীরতায় দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটা? বলছি? বলি নাই, বলছি। তাহলে ভারত লিখবেন কত ভাইয়া? 23। ভারত লিখবেন কত? তাহলে ভারত গভীরতায় কততম? বলে না, গভীরতায় কততম? দ্বিতীয়। আয়তনে? সবগুলো কি জানতে হবে? হবে না। আসেন, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট মহাসাগর, সবচেয়ে ছোট মহাসাগর কোনটা? জাস্ট এইটুকু মনে রাখেন। সবচেয়ে ছোট মহাসাগর কোনটা ভাইয়া? উত্তর মহাসাগর বা আর্কটিক। আচ্ছা, কাজী ইসলাম স্যার অনলাইনে তাকান। অনলাইনে তাকাবো?
নাকি আপনাদের দিকে তাকাবো? দেখ, আপনাদের দিকেও তাকাই দিছি। ঠিক আছে, তাহলে জাস্ট এইটুকু মনে রাখেন, প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় মহাসাগর আয়তন এবং গভীরতায়, এবং সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর। এইটুকু মনে রাখেন, জাস্ট এইটুকু মনে রাখেন। ঠিক আছে, তাহলে উত্তর মহাসাগরের অপর নাম কি ভাইয়া? আর্কটিক। আর্কটিক। উত্তর মহাসাগরের অপর নাম কি? আর্কটিক। দক্ষিণ মহাসাগরের অপর নাম অ্যান্টার্কটিক। অ্যান্টার্কটিকাকে অ্যান্টার্কটিকাকে অ্যান্টার্কটিককে দক্ষিণ মহাসাগরের অপর নাম কি? অ্যান্টার্কটিক। উত্তর মহাসাগরের অপর নাম লেখা হয় নাই? লিখেন তাইলে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা দেখেন, এখন এইখান থেকে কোশ্চেন আসছে ভাইয়া, কোন মহাসাগরের গভীরতম জায়গা কোনটা? কোন মহাসাগরের গভীরতম জায়গা কোনটা? ঠিক আছে, আসেন তাহলে সবগুলো মহাসাগর আমরা একটু লিখি। প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আচ্ছা, যারা বলতেছেন রিপিট ক্লাস, আচ্ছা যারা বলতেছেন রিপিট ক্লাস, আপনাদের জন্য যদি রিপিট হয় তাহলে অথরিটির সাথে আলোচনা করতে পারেন। আর আমি জানি এটা নতুন ব্যাচ, তাই না? আপনার তো নতুন ব্যাচ। আচ্ছা যাই হোক, ওকে আসেন। প্রশান্ত মহাসাগর, এরপর বললাম কি? আটলান্টিক মহাসাগর, তাই তো? আচ্ছা বলেন, নাম বলেন। ভারত, এরপর দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক। আর কি বলেন তো? উত্তর মহাসাগর বা আর্কটিক। এখন এই মহাসাগর গুলোর গভীরতম জায়গা কোনটা? সবগুলো জানতে হবে না, সবগুলো মহাদেশের গভীরতম জায়গার নাম জানতে হবে না, যেগুলো পরীক্ষা আসছে সেগুলো জানতে হবে। ঠিক আছে, আচ্ছা বলেন, পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গার নাম কি? মারিয়ানা ট্রান্স। তাহলে এই প্রশান্ত মহাসাগরের গভীরতম জায়গা কোনটা? গভীরতম জায়গা মারিয়ানা খাত বলতে পারি না আমরা বাংলায়, ট্রেন্স তো ইংলিশে। মারিয়ানা খাত। তাহলে যেটা পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা কোনটা বলেন তো ভাইয়া? মারিয়ানা খাত। পৃথিবীর গভীরতম জায়গা কোনটা? মারিয়ানা। কোন মহাসাগরে? আচ্ছা, এইটার গভীরতা জানতে হবে, বাকিগুলোর গভীরতা জানার দরকার নেই। এইটার গভীরতা হচ্ছে 11,034 মিটার। কয় মিটার? মিটার বলছি নাকি ফুট? অনেকের মতে 11,033 মিটার, ম্যাক্সিমাম জায়গায় 11,034 মিটার। যারা বলতেছেন রিপিট ক্লাস, তাদের জন্য আবার কি হবে? নতুন ইনফরমেশন আছে, আপডেট অনেক। ঠিক আছে, তাহলে বলেন, প্রশান্ত মহাসাগর তথা পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গার নাম কি? মারিয়ানা ট্রেন্সের গভীরতা কয় মিটার? 11,034 মিটার। এটা যদি আপনি ফুটে কনভার্ট করেন, আমি বলতেছি এটা লেখা লাগবে না, ফুটে কনভার্ট করলে এটা হয় প্রায় 36,000 ফুট। আবার লিখি, এক্স্যাক্টলি তো বলি নাই, 36,000 ফুট। এখন দেখেন তো ভাইয়া, এভারেস্টের উচ্চতা কয় ফুট? এভারেস্ট 8,000, 29,000 ফুট। কয় হাজার? 29,000 ফুট। আর এইটার গভীরতা? তাইলে এই যে এভারেস্ট যেটা আছে 29,000 ফুটের এভারেস্ট, এটা পুরোটার এটার মধ্যে কি করা যাবে? সুবন যাইবে, পুরো এটার মধ্যে ঢুকান যাইবে। এরপর কয় হাজার মিটার, কয় হাজার ফুট খালি থাকবে? 7,000 ফুট খালি থাকবে। তাহলে বুঝেন, এভারেস্টের থেকে এটা কি বেশি গভীরতা।
এখন বলেন এই জায়গায় কেউ গেছে কিনা? আগে বলে এই জায়গায় গেলে মানুষ যদি যায় তাহলে মানুষের হাড্ডি গুড্ডি সব ভাঙে এক হয়ে যাবে, পানির এত বেশি স্রোত। এরপর গেছে কিনা কেউ? কে গেছে? আশেপাশে কেউ আছে? কে গেছে বলেন? গেছে কেউ এ বিষয়ে শিওর, তাই না? কিছু একটা তো গেছে। গেছে কে গেছে? টাইটানিক ছবির যে পরিচালক সে গেছে এখানে, তাই না? আমরা দেখলাম যে টাইটানিক দেখতে গিয়া টাইটানে সইরে গেছিল টাইটানিক দেখতে, মনে আছে? গত বছর টাইটানিক দেখতে গেছে কিসে সইরা? টাইটানে সইরা। টাইটানিকও মরছে, ওরাও মরছে, দেখেন নাই? 3 জন মরল। আচ্ছা, তাহলে মারিয়ানা খাত আটলান্টিক মহাসাগরের গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকা। পুয়ের্তো রিকা, পুয়ের্তো রিকা। এটাকে আবার অন্য নামে ডাকা হয় নায়ার্স। অন্য কি নামে ডাকা হয় ভাইয়া? ভারত মহাসাগর এইটার যে গভীরতম খাতের নাম, এইটা সাম্প্রতিক একটা পরীক্ষা আসছে, কিছুদিন আগের একটা পরীক্ষা আসছে। সুন্দা খাত। কি খাত? সুন্দা খাত। অপর একটা নাম আছে জাভা খাত। কি খাত? কি খাত? দক্ষিণ মহাসাগরে এরকম কোন কোশ্চেন এই পর্যন্ত আমরা দেখি নাই। আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগরের যে গভীরতম খাত সেটার নাম কি? ইউরেশিয়ান বেসিন। ইউরেশিয়ান ইউরেশিয়ান বেসিন। কি নাম ভাইয়া? ইউরেশিয়ান বেসিন। ঠিক আছে, এইটুকু ঠিক আছে কিনা বলেন? মুক্তার হোসেন স্যার, মুদ্রা নাম কি সব পড়তে হবে? না, সব পড়লে তো ভাই আপনি নিজেই, আপনি তো আর পরীক্ষা দিতে পারবেন, আপনি নিজেই পরীক্ষার হলেই যাবেন। ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, যদি জিজ্ঞেস করি বলেন তো পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। বলেন ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম কি? কোন খাত? আমি এখানে ডাস্টার খুঁজতে আসি মাঝে মাঝে, বুঝছেন, মুছার জন্য। সন্ধ্যা খাত। বলেন পুয়ের্তো রিকা। পুয়ের্তো রিকা কোন মহাসাগরের গভীরতম খাত? পুয়ের্তো রিকার অপর নাম? ক্লিয়ার এইটুকু? আচ্ছা, আসেন আমাদের বিশ্ব পরিচিতি, তার মানে আমাদেরকে অঞ্চলগুলো বুঝতে হবে। অঞ্চলগুলো বুঝতে হবে না ভাইয়া? ওকে, আসেন। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। আমরা এশিয়া থেকে শুরু করি। ক্লিয়ার? এক নজরে এশিয়া। কি লিখবেন? এক নজরে এশিয়া। নজর কয়টা দিবেন ভাইয়া? একটা। নজর কয়টা মারবেন? তাহলে আয়তনের সবচেয়ে বড় মহাদেশ, তাই তো? আয়তনের সবচেয়ে বড়। দেখেন এই বেসিক জিনিসগুলা আমরা এগুলো দ্রুত শেষ করে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু ভালোভাবে পড়ো। আয়তনের সবচেয়ে বড় কোনটা? এশিয়া। আচ্ছা, এশিয়ার সবচেয়ে বড় দেশ কি বলেন তো? এশিয়ার সবচেয়ে বড় দেশ, সবচেয়ে বড় দেশ চীন। কোন দেশ? রাশিয়া। আপনার কথায় আসতেছি, দাঁড়ান, আপনার কথা আসতেছি না, উনি ঠিক আছে, আয়তন নেই। এশিয়া তথা পৃথিবীর সবচেয়ে বড় দেশ এশিয়া তথা পৃথিবীর সবচেয়ে বড় দেশ, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কে বলেন তো ভাইয়া? আরে না, ভারত। এশিয়ার তথা পৃথিবীর সবচেয়ে কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা? এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটা? কোথায়? আর ভারতে? আরে ভাই রে ভাই, কি বলেন, 120 কোটি গেছে 10 বছর আগে। আরো চীনের জনসংখ্যা এখন যদি বলি আরো 6 মাস আগে চীনের জনসংখ্যা 142 কোটি 17 লক্ষর মতো, আর ভারতের জনসংখ্যা 142 কোটি 60 লক্ষের মতো। বুঝতে পারছেন? চীনের টপ পেয়ে 1 নম্বরে কে? ভারত। তাহলে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটা? এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ, এশিয়ার সবচেয়ে বড় দেশ আয়তনে, ঠিক আছে না? এখন রাশিয়া বলছেন। এখন দেখেন
রাশিয়া দুইটা মহাদেশে পড়ছে, রাশিয়া দুইটা মহাদেশে পড়ছে, একটা কোথায়, একটা হচ্ছে এশিয়া আর পড়ছে ইউরোপে, এই জন্য আমরা বলি ইউরেশিয়ার দেশ, কি বলি? কিন্তু ভাইয়া রাশিয়ার কালচার এশিয়ার মতো বলেন তো, ভারতীয়দের মতো, আমার বাংলাদেশের মতো খয়রাতি কালচার, কালচারের মধ্যে একটা আলাদা ভাব আছে না? এ ভাই ইউরোপিয়ান ভাব আছে না? তাহলে ওদের কালচারটা আসলে কাদের মতো? ইউরোপিয়ানদের মতো। এই জন্য যখন আমরা অঞ্চল পড়াই তখন রাশিয়ার এশিয়ার দেশ হিসেবে ধরি না, কার হিসাবে ধরি? ইউরোপের দেশ, বুঝতে পারছেন? যেহেতু রাশিয়া বাদ, তাইলে এশিয়ার সবচেয়ে বড় দেশকে চীন, জনসংখ্যা এশিয়ার সবচেয়ে বড় দেশ, আচ্ছা আয়তন এশিয়ার সবচেয়ে ছোট দেশ, আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ, এশিয়ার সবচেয়ে ছোট দেশ, সবচেয়ে ছোট দেশ, এক্স্যাক্টলি ছোট দেশ কোন দেশ ভাইয়া? মালদ্বীপ। এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা? এইটুকু লেখা হইলে বলেন, এটুকু লেখা হয়েছে? তাহলে আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। ঠিক আছে, ওকে আসেন তাহলে এক নজরে এশিয়া দেখলাম, তাই না? লেখেন এশিয়া মহাদেশকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এশিয়া মহাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? এশিয়া মহাদেশকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। 5টি অঞ্চলে, কয়টি অঞ্চলে? 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। কয়টা অঞ্চল ভাইয়া? 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। কাকে? দেখেন এত বড় একটা মহাদেশ, এটা অঞ্চলে ভাগ করবেন না? যেমন বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলের দেশ? দক্ষিণ এশিয়ার। বাংলাদেশ এশিয়ার কোন অংশের দেশ? দক্ষিণ এশিয়ার। আচ্ছা এশিয়া মহাদেশের 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। কি কি? দক্ষিণ এশিয়া, কি এশিয়া ভাইয়া? দক্ষিণ এশিয়া। এরপর দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ কি বলেন তো? পূর্ব এশিয়া। মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য। দূর প্রাচ্য, কি প্রাচ্য? আর হচ্ছে মধ্য এশিয়া। ঠিক আছে, ঠিক আছে, যারা অনলাইন আছেন ভাই এবং বোনেরা দেখেন ঠিক আছে কিনা, ঠিক আছে না? তাহলে এশিয়া মহাদেশের কটা অঞ্চল বলেন? 5টা অঞ্চল। এর মধ্যে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলের দেশ? ক্লিয়ার? আচ্ছা আমাদের মূল টার্গেট আজকে দক্ষিণ এশিয়াটা পড়া। মূল টার্গেট কি? দক্ষিণ এশিয়া পড়া। তাহলে এশিয়ার আজকে আমরা পড়বো দক্ষিণ এশিয়াটা। কোনটা পড়বো? ওকে, তাহলে হেডিং করেন দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া। তাহলে এশিয়ার একটা অঞ্চলের নাম কি বলেন তো? দক্ষিণ এশিয়া। ওবায়দুল কাদেরের নাম শুনছেন না? শুনছেন? এই আপনারা শুনছেন? চোখে দেখেন নাই? কি কাম দেখেননি? টিভিতে দেখছেন। এখন দেখেন এই ওবায়দুল কাদের কাকা মাঝে মাঝে বলতো, কি বলতো জানেন? জানি না, ঠিক আছে? এই কাকা মাঝে মাঝে বলতো, কি বলতো জানেন? হ্যাঁ আচ্ছা যাই হোক, এর আগে বলেন বামপন্থী আর ডানপন্থী মানে কি? বামপন্থী আর ডানপন্থী মানে কি? বামপন্থী মানে যারা হচ্ছে প্রো চেঞ্জার, যারা সংস্কার চায়, আর ডানপন্থী যারা সহজে সংস্কার। বামপন্থী গুলো ম্যাক্সিমাম কি হয় জানেন? একটু একটু অন্য টাইপের, নাস্তিক টাইপের। যাই হোক, ওবায়দুল কাদের মাঝে মাঝে রাগ করে বলতো বিএনপি হচ্ছে একটা বাম দল। বিএনপি একটা কি দল? তাহলে লেখেন বিএনপি ইজ বাম। আবার প্রকাশ্যে বললেন না, তাহলে মাইরও খাইতে পারেন। বিএনপি ইজ বাম, বিএনপি ইজ বাম। তাহলে লেখেন দক্ষিণ এশিয়ায় 8টি দেশ আছে। 8টি দেশ আছে। দক্ষিণ এশিয়ায় কয়টি দেশ আছে? দক্ষিণ এশিয়ায় 8টি দেশ আছে। কয়টি দেশ ভাইয়া? 8টি দেশ আছে। সেই 8টা দেশ কি কি মনে রাখার টেকনিক কি? আচ্ছা বিতে হচ্ছে কি ভাইয়া? বাংলাদেশ। বিতে কি? নাকি বিতে ভারত? এনে কি বলেন তো? এনে হচ্ছে নেপাল। এতে এনে কি? পিতে পাকিস্তান। দেখেন এইগুলো থেকে আমরা কিন্তু পর্যায়ক্রমে আসতেছি। পিতে কি? আইতে ইন্ডিয়া নাকি ভারত বলেন? আইতে ইন্ডিয়া নাকি ভারত?
ও একই না, তাহলে এসে শ্রীলঙ্কা, এসে কি শ্রীলঙ্কা। বিতে এইটা বানানে আছে ইংলিশে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং, লেখা ছিল ভুটান, VUTAN, হবে? তাহলে ভুটান বানান কি BHU, ভুটান। এতে আফগানিস্তান, এতে কে আফগানিস্তান, আফগানিস্তান। এতে কে বলেন তো ভাইয়া? আর MA মালদ্বীপ, MA কে ভাইয়া মালদ্বীপ। তাহলে কয়টা দেশ দক্ষিণ এশিয়ায়? এ ভাই দক্ষিণ এশিয়া দেশ কয়টা? 8টি দেশ মনে রাখবেন কিভাবে? BNP is বাম, BNP is, ঠিক আছে না? আচ্ছা এখন বলেন, বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত আসে না, আছে কিনা? একজনের লাগছে খেলা হবে। কি খেলা হবে ভাই? বাংলাদেশের নাকি বিশ্বকাপ, এটা কি হবে? তাহলে ডায়লগ। যাই হোক, এখন খেয়াল করেন, এ ভাই খেয়াল করেন, দক্ষিণ এশিয়ার দেশ আছে কয়টা? মনে রাখার টেকনিক কি? ঠিক আছে না? বলে নিচের কোন দেশটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত নয়? নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত আছে, কিন্তু মিয়ানমার দক্ষিণ এশিয়ার দেশ না। মিয়ানমার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এই রেস্টুরেন্ট গুলো দেখেন, ওটা হচ্ছে ক্যাডেট রেস্টুরেন্ট। পড়াইতে গেছি সন্ধ্যার সময় 6টা থেকে 7টা পর্যন্ত, পরে পুরো মাথা নষ্ট করে দিচ্ছে। ছোট ছোট গুড়াগার আছে, 5-6 এর গুড়াগার, চিল্লিতে পুরো জীবন নাম তছনছ করে দিচ্ছে 1 ঘন্টায়। এর বাবা বলে, স্যার আপনার বাড়ি কি কই? বরিশাল। স্যার আপনার বাড়ি বরিশাল, বরিশাল ভালো না। এইগুলো তোমরা যাও নাকি? শোনে না, হ্যাঁ? যাই হোক, এখন দেখেন, আচ্ছা ভাই দক্ষিণ এশিয়ার দেশ কয়টা ভাইয়া? আচ্ছা 8টা দেশের একটা সংগঠনের নাম কি? সার্ক। এই 8টা দেশের সংগঠন কি বলেন তো ভাইয়া? তাহলে বলেন নিচের কোনটি সার্কের সদস্য নয়? বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, কোনটি নয়। নিচের কোনটি সার্কের সদস্য নয়? অপশন হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান, কোনটি নাই। তাহলে অপশন উত্তর হবে কোনটা, এটা বলেন। কোনটি নয়, তাই না? তাহলে সার্কের সদস্য কয়টা? 8টা। মনে রাখার টেকনিক কি? BNP is বাম, ঠিক আছে না? ওকে, সার্ক। তাহলে ফুল মিনিং কি ভাইয়া? সাউথ এশিয়ান। আচ্ছা সার্কটা কেন পড়াইতেছি বলেন তো? এটা এখন প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? আর এখন কিন্তু প্রাসঙ্গিক, বুঝে নেন এখন কেন প্রাসঙ্গিক। সার্ক গঠনের উদ্যোক্তা বাংলাদেশ, জিয়াউর রহমান। বুঝতে পারছেন? তার মানে এটা কি বিশিষ্ট জিয়াউর রহমান। দেখছেন হিস্ট্রি কেমনে চেঞ্জ হইতেছে, একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে? তাহলে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তাহলে সার্কের সদস্য দেশ কয়টা? 8টা। ওকে, প্রতিষ্ঠিত হয় কবে বলেন? দেখেন আমরা কিন্তু দক্ষিণ এশিয়া থেকে পর্যটন এখানে চলে আসছে, তাই না? প্রতিষ্ঠিত হয় কত সাল? 1985। মনে রাখেন ভাই, এখন কিন্তু ইম্পর্টেন্ট, বুঝে রাখেন। 1985 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? আচ্ছা 1900। আমরা আরো কিছু পড়বো যখন সংগঠন পড়াবো। আপাতত সার্কের বর্তমান মহাসচিব কে বলেন তো? হ্যাঁ, গোলাম সরোয়ার। বলতে হবে কোন দেশের উনি? বাংলাদেশের। তাহলে সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের ভাইয়া? বাংলাদেশের। আশাপুন্নেসা বিথি লেখছেন, স্যার আমি প্রথম থেকে ক্লাসটা দেখতে পারিনি। আপনি আবার একদম কি করবেন? শেষ হইলে শুরু করবেন, শেষ থেকে শুরু করবেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। সার্কের সদস্য কয়টা? 8টা। মনে রাখার টেকনিক কি? BNP is বাম, তাই না? প্রতিষ্ঠিত 1900। বর্তমান মহাসচিব
কোন দেশের? বাংলাদেশের। ঠিক আছে না? হ্যাঁ ওরে ভাই, ওটা আওয়ামী লীগের আমলের বই, ওখানে সাক কেমনে থাকে আপডেট থাকবে থাকবে, তাহলে পাবেন খুঁজা। আচ্ছা আসেন, আচ্ছা ভাইয়া দক্ষিণ এশিয়া 8টা দেশ না? 8টা দেশ আমরা একটু ঘাটাঘাটি করি। লেখেন ভারত। কি লিখবেন? ভারত। তাহলে ভারতের ভারতের এই খেয়াল করেন, ভারতের যেই আগের ইনফরমেশন, ভারত নিয়ে যেটা আমরা আগে পড়ছি অলরেডি, ভারত সবচেয়ে জনবহুল দেশ। শুধু শুধু কি দক্ষিণ এশিয়ায় বলেন? শুধু কি এশিয়ায়? পৃথিবীর সবচেয়ে বড় জনবহুল দেশ ভারত, এটা নিয়ে তো সন্দেহ নেই, আছে? ওকে, ভারত সম্পর্কে আর কিছু ইনফরমেশন লেখেন। পৃথিবীর সর্বাধিক সাংবিধানিক ভাষা, পৃথিবীর, খেয়াল করেন, পৃথিবীর সর্বাধিক সাংবিধানিক ভাষা, পৃথিবীর সর্বাধিক সাংবিধানিক ভাষা কোন দেশে ভাইয়া? ভারতে। আচ্ছা এটা বুঝাইতেছি। 23, এটা নিয়ে একটু বিতর্ক আছে, কেউ বলে 23, কেউ বলে 22। 23টি। পৃথিবীর সর্বাধিক সাংবিধানিক ভাষা কোন দেশের? আচ্ছা একটু লেখেন, এটা লেখেন, এটার সাথে একটা কনফিউশন লাগবে। একজন লাগছে স্যার মোর বাড়িও বরিশাল। আপনার বাড়ি বরিশাল, আপনি তো দাওয়াত দেন না মগো, ঠিক আছে? পেয়ারা বাগানে দাওয়াত দেবেন, আমরা বাগানে। তাহলে পৃথিবীর সর্বাধিক সাংবিধানিক ভাষা কোন দেশে ভাইয়া? আচ্ছা বোঝেন, বাংলাদেশে সাংবিধানিক ভাষা বাংলা এবং ইংলিশ। ভারতে সাংবিধানিক ভাষা আছে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, এরপর হিন্দি তো আছি, তেলেগু, মারাঠি, সব ধরনের ভাষা সাংবিধানিক ভাষা। ওদের দেখি বাঙালি আছে, তেলেগু আছে, মারাঠি আছে, কত ধরনের জাতি এখানে, মাল্টি ন্যাশনাল স্টেট, তাই না? তার মানে দেখেন ওদের সাংবিধানিক ভাষা কয়টা? আমাদের সাংবিধানিক ভাষা। আচ্ছা ভাইয়া, এখানে সাংবিধানিক ভাষা সবচেয়ে বেশি ভারতে। যদি কোশ্চেনটা আসে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত? পাপুয়া নিউ গিনিতে। কোন দেশে সবচেয়ে বেশি ভাষা আছে? বাংলাদেশে ভাষা আছে কয়টা বলেন তো? আর না কি কোন দুইটা? রাখাইনদের ভাষা, চাকমাদের ভাষা শোনেন নাই? এই ভাই মারমাদের ভাষা শোনেন নাই? খালি উপর লিখাইছে ভালি ওয়া, শোনেন নাই? এরকম ভাষা আছে না? বুঝবেন, আপনি বুঝবেন। হ্যাঁ চট্টগ্রামের ভাষা বুঝবেন, সিলেটের ভাষা বুঝবেন, এরকম অনেক ভাষা আছে। এরকম আমাদের গোটা 40 আছে ভাষা। কয়টা? গোটা 40। আরে না ভাই, এর মধ্যে সাংবিধানিক ভাষা বাংলা আর ইংরেজি। ভারতে ভাষা তো শেষ নাই। এই যে ভাষা আছে আছে এর মধ্যে আবার আঞ্চলিক ভাষা আছে, নৃগোষ্ঠীদের ভাষা আছে। কিন্তু তার মানে এই না আমাদের দেশে 700-র মতো ভাষা আছে। আছে ভাই, পাপুয়া নিউগিনি ছোট একটা দেশ, এই দেশে ভাষা আছে 700-র বেশি। 700-র বেশি ভাষা প্রচলিত পাপুয়া নিউগিনিতে, কিন্তু সাংবিধানিক ভাষা না, এমনি প্রচলিত। ঠিক আছে? তাহলে লেখেন কনফিউশন যেখানে হতে পারে, এটা বিসিএস আসছে, অন্য চাকরি পরীক্ষা আসছে, মনে রাখেন কনফিউশন। পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত, সবচেয়ে বেশি ভাষা প্রচলিত কোন দেশে বলেন তো? পাপুয়া নিউগিনিতে। পাপুয়া, এখানে চাকরি পরীক্ষা আসছে, বিসিএস আসছে। কি আছে? সর্বাধিক ভাষা ব্যবহৃত হয় এরকম, সর্বাধিক ভাষা ব্যবহৃত হয় সেটা বুঝি নাই। এটা ম্যাপের একদম এইখানে অস্ট্রেলিয়ার মধ্যে এই পাশে, বুঝতে পারছেন? তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত কোথায় ভাইয়া? সবচেয়ে বেশি সাংবিধানিক ভাষা আছে কোথায়? পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের, সবচেয়ে বড় সংবিধান, সবচেয়ে বড় সংবিধান। চাকরি পরীক্ষা আছে, সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। ভারতের ভাইয়া 448টা ধারা। আমাদের সংবিধানের ধারা কয়টা বলেন? 153টা। কয়টা? ভাই আমাদের সংবিধানের ধারা কয়টা? 153টা। আর ভারতের সংবিধানের ধারা? তাইলে বলেন, যেহেতু সবচেয়ে বড় আছে, একটু সবচেয়ে ছোটটাও লেখি। সবচেয়ে ছোট সংবিধান, সবচেয়ে ছোট সংবিধান কার? যুক্তরাষ্ট্রের। কার বলেন তো? যুক্তরাষ্ট্রের। সবচেয়ে ছোট সংবিধান কার? ভাই সবচেয়ে বড় সংবিধান কার? ভারতের সংবিধানের ধারা কয়টা?
যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারা 60টি, মাত্র কয়টি ভাইয়া? 448। আল হাজ সরকার ভাই কি হজ করে ফেলাইছেন অলরেডি? লেখছেন স্যার হাইলাইটস তো আপনার মতো করে নেই, খুঁজে খুঁজে করতে হবে। এখন এই যে হাইলাইটস খুঁজে খুঁজে বের করতে হবে, টিচার আর হাইলাইটস এর মধ্যে তো এইটাই পার্থক্য। টিচার একটু পড়াবে এরকম আর হাইলাইটসে থাকবে ওইরকম, এই জন্যই তো ভাই পার্থক্য। পার্থক্য না হলে চাকরি তো হবে, চাকরি হবে ইনশাল্লাহ। আসেন এদিকে থাকান, ভাই এদিকে থাকান। যেহেতু সংবিধানে আসছি, সব দেশের সংবিধানে মোটামুটি লিখিত। সংবিধানে কি মোটামুটি, কিছু দেশের সংবিধান আছে অলিখিত। তাহলে এইগুলো কি একটু দেখতে হবে। তাহলে লেখেন যেসব দেশের সংবিধান অলিখিত, যেসব দেশের সংবিধান অলিখিত। বাংলাদেশের সংবিধান কি অলিখিত ভাইয়া? ভাই বাংলাদেশ সংবিধান অলিখিত, বাংলাদেশ সংবিধান লিখিত, রিটেন ডকুমেন্টস, তাই না? যেসব দেশের সংবিধান অলিখিত, যেগুলো সবচেয়ে বেশি আসছে দেখেন, ESPN ক্রিকেটের স্কোর দেখতে হলে আমরা এই একটা ওয়েবসাইটে ঢুকি, ESPN ক্রিক ইনফো, ঢুকি না ভাইয়া? ESPN, আচ্ছা ESPN টা আমরা এটা বলতে পারি না, এটা মানে স্পেন বলতে পারি? ESPN মানে কি ভাইয়া? স্পেন। তাহলে স্পেনের সংবিধান কেমন? আচ্ছা, এই ইতিহাসের ইংল্যান্ডের সংবিধান কি অলিখিত? ইংল্যান্ডের সংবিধান কি? সৌদি আরব, এসে কি ভাইয়া? সৌদি আরবিয়া, সৌদি আরবের সংবিধান কি? এনে আসে নিউজিল্যান্ড, এনে কি নিউজিল্যান্ড। এইগুলো থেকে সবচেয়ে বেশি আসছে। দেখেন সংবিধান যদি অলিখিত হয়, এইগুলোর বাইরে কোশ্চেন আসে নাই। বরিশালে পরিচয় দিতেছে, নিয়ামতুল্লাহ লাগছে, আমার বাড়িও বরিশাল, ঠিক আছে? তাহলে দেখেন ইতে কি ভাইয়া? ইংল্যান্ডের সংবিধান অলিখিত, সৌদি আরবের সংবিধান, নিউজিল্যান্ডের সংবিধান, স্পেনের সংবিধান, ঠিক আছে না? স্পেনের সংবিধানও কি? তাহলে আরো দেশের কয়েকটা দেশের সংবিধান, কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষা এগুলো আসছে না। পিতে তো মিলানোর জন্য ESPN, বুঝেন নাই? তাহলে কিভাবে মনে রাখবেন? ESPN মানে কি? ইতে ইংল্যান্ড, এসে সৌদি আরব, নিউজিল্যান্ড। তাহলে নিউজিল্যান্ডের সংবিধান কি? ঠিক আছে, তাহলে এইগুলো সংবিধান হচ্ছে লিখিত না অলিখিত। তার মানে কি সংবিধান নাই? ভাই সংবিধান নাই, আছে। সংবিধান নিজেরা হাতে বানায় নাই, নতুন নতুন রুলস করে বানায় নাই। এগুলো যেরকম ছিল, যা চলে আসছে এগুলোই ছিল। ইংল্যান্ডের সংবিধান অলিখিত মানে এদের সংবিধান প্রথাগত, যা আদিকাল থেকে চলে আসছে এগুলোই সংবিধান। যেই প্রচার প্রচার, যেই ধরনের রীতিনীতি চলে এগুলোই সংবিধান। সৌদি আরবের কোন লিখিত সংবিধান নাই, হস্তলিখিত সংবিধান নাই, তাদের সংবিধান হচ্ছে কোরআন। সৌদি আরবের সংবিধান কি? কোরআন। এখানে যদি কেউ চুরি করে, তার শাস্তি হাত কেটে দেওয়া। শাস্তি কি? হাত কেটে দেওয়া। ছেলে মেয়ে যদি অবৈধ সম্পর্ক করে, জেনা করে, তার শাস্তি হচ্ছে কি? পাথর মেরে উল্লেই দেওয়া। বুঝতে পারছেন? সেই কোরআনের নীতি চলে এখানে, পলিসি অফ আল কোরআন, ঠিক আছে না? তাহলে সংবিধান কি নাই বলেন তো ভাইয়া? এখন আসেন আবার ভারতে আসেন। ভারত থেকে তো এগুলো শুরু হয়েছে। সবচেয়ে বড় সংবিধান ভারতের, সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের, পাইছি না? আচ্ছা, ক্লিয়ার? ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে? ভারতের বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পড়বো না, নরেন্দ্র মোদী আসবে না। বর্তমান রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি মহাত্মা গান্ধী, দ্রৌপদী দ্রৌপদী মুর্মু। আচ্ছা, এই দ্রৌপদী মুর্মু দেখেন কালো, দেখছেন মহিলারে? লেখেন যে সাঁওতাল উপজাতি। এরপর বলতেছি কোন উপজাতি? সাঁওতাল উপজাতি। তার সম্পর্কে কেন পড়াইতেছি? খালি কেন পড়াইতেছি? কারণ লিখবেন তিনি ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। তিনি ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। কে ভাইয়া?
দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি এই মহিলা দ্রৌপদী মুর্মু ছোটবেলায় তার যে বাবা মা দেখেন কোত্থেকে উঠে আসে। তার যে বাবা মা কাজ করতো অভ্রের খনিতে। অভ্র চেনেন? অভ্র অভ্র হচ্ছে একটা মেকআপের একটা জিনিস। অভ্রের খনিতে কাজ করতো কার বাবা মা? দ্রৌপদী মুর্মুর বাবা মা। তো এই অভ্রের খনিতে কাজ করতে গিয়ে যেটা হয়তো ইনফেকশন হইতো, মানে খুব ভালনারেবল যায়। বিভিন্ন খনিতে কাজ করে, এটা একটা ভালনারেবল জিনিস না? মানে কাজ করতে গিয়ে তার যে খনির মধ্যে, বোঝেন নাই, সাধারণত কোত্থেকে উত্তোলন করা হয়? মাটির নিচ থেকে। তো কাজ করতে গিয়া আলটিমেটলি এই যে কার দ্রৌপদী মুর্মুর মা বাবা এবং ভাই সবাই মারা যায়। আর দ্রৌপদী মুর্মু তখন ছোট, একদম ছোট, তার বয়স তখন 6 বছর। 6 বছরের একটা বাচ্চা যার বাবা মা ভাই বোন কিচ্ছু পৃথিবীতে নাই। এরপর সে কিছুদিন ওই অভ্রখনিতে, সেই 6 বছরের বাচ্চা কিছুদিন অভ্রখনিতে কাজ করে। বুঝতে পারছেন? 6 বছরের বাচ্চা অভ্রখনিতে কাজ করে। পরবর্তীতে একটা মন্দিরে তার আশ্রয় হয়, একটা মন্দিরে। সে মন্দিরে যে ছিল পুরোহিত, সে তাকে পড়াশোনা করায়। পড়াশোনা করে সে আসলে লেখাপড়া শিখে একটা সময় কালেক্টর আছে না, কালেক্টর হয়। কালেক্টর হওয়ার সময় সে একটা স্কুলে ভিজিট করতে যায়, স্কুল ভিজিট করতে যায়। তখন ভাষণ দিচ্ছে, সবাই স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে ভাষণ শুনছে। একটা সময় একটা স্টুডেন্ট জিজ্ঞেস করলো, ম্যাম আপনি এত কালো দেখতে, আপনি কি আসলে একটু মেকআপ দিতে পারেন না? সবার সামনে বসে যখন ম্যাম জিজ্ঞেস করছে, কালেক্টর জিজ্ঞেস করছে তোমাদের আর কোনো কোশ্চেন আসে কিনা, বিশাল জনসভা স্কুলের। তখন স্টুডেন্ট জিজ্ঞেস করছে, ম্যাম আপনি এত কালো কেন, আপনি একটু চেহারায় মেকআপ দিতে পারেন না, তাহলে তো আপনি ফর্সা হন। তখন এই কোশ্চেনটা পাই সে হতভম্ব হয়ে গেছে। বুঝতে পারছেন? সে রিপ্লাই দিচ্ছে এভাবে, শোনো তাহলে 10টা মিনিট টাইম লাগবে। সে বলতেছে, তার স্টুডেন্ট কি বলতেছে, 10টা মিনিট টাইম লাগবে, তোমরা কি আমার 10টা মিনিট দিবা? বলছে হ্যাঁ ম্যাম দিব। বলছে তাহলে শোনো। এরপর জীবনের গল্প বলা শুরু করছে যে এই অভ্রের জন্য, এই মেকআপের জন্য, একটা মেকআপ জাতীয় জিনিস, এটার জন্য আমার বাবা মা জীবন দিস, আমার ভাই জীবন দিস, এই জন্য আমি কোনোদিন কি দেই না। বুঝতে পারছেন? পরবর্তীতে সেই নারী আজকে ভারতের কি, ভারতের রাষ্ট্রপতি, ভারতের কি বলি বর্তমানের যেই ভারতের অভিভাবক। বুঝতে পারছেন? তো সে আজ পর্যন্ত মেকআপ দেয়নি। দিন শেষে আসলে যারা উঠে আসে, এপিজে আব্দুল কালামের ইতিহাস যদি আপনি দেখেন, এরকম জীবনে স্যান্ডেলও পড়তে পারতো না, এরকম উঠে আসে। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনেক ভালো মানুষ, যতটুকু জানি তিনি ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে ভারত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে আন্তর্জাতিক বিশ্বে, দক্ষিণ এশিয়া থেকে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করতেছে কোন দেশ? ভারত। কোন দেশ? ভারত। ভারত নিয়ে আর আমরা লিখবো না, ভুটান। এই ভুটান থেকে আমরা লিখছিলাম না যে পরিবেশগত ইস্যু, এই ভুটান থেকে মারাত্মক কয়েকটা ইনফরমেশন আছে, এইগুলা না পড়লে আপনার লাইফটা পুরো লস হয়ে যাবে। পিতে শূন্যস্থানই ভাই, পিতে শূন্যস্থান বলছি। ইএসপিএন মানে কি? স্পেন, এই জন্য মিলানোর জন্য পিটা লিখছি, ইএসপিএন ক্রিক ইনফো। ঠিক আছে? ভুটান কি টান ভাইয়া লেখেন, পৃথিবীর প্রথম, পৃথিবীর, তাহলে ভুটান কি বলেন দক্ষিণ এশিয়ার দেশ না? পৃথিবীর প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ, কার্বন প্রভাব মুক্ত দেশ। কার্বন প্রভাব মুক্ত দেশ কি দেখেন, না না সেটা না, কার্বন আর স্মোকিং এক না, স্মোকিংটা বলতে এটাও লেখেন। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ, বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ। দুইটা ইনফরমেশন আপনার জানা কর্তব্য। প্রথমটা, বিশেষ করে প্রথমটা, ঠিক আছে? পৃথিবীর প্রথম কার্বন প্রভাব মুক্ত, এইটা খুব আলোচিত একটা বিষয় দাঁড়াইছে, মনে রাখেন ভাইয়া, আলোচিত দাঁড়াইছে। দেখেন সব দেশ কি করে, কার্বন নিঃসরণ করে, আমরাও তো করি না? আচ্ছা, আমাদের যে শোষণ ক্ষমতা, কার্বন আমরা যে শোষণ করব, এর থেকে আমাদের নিঃসরণের পরিমাণ কি বেশি। কিন্তু ভুটান যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, এর থেকে বেশি কি করে, শোষণ করে। তার মানে কার্বন প্রভাব মুক্ত পৃথিবীর প্রথম দেশ কোনটা? বিড়িখোর যারা আছে,
আমাদের দেশে বিড়ি খোর ওপেন টানে দেখবেন, আমাকে ঢাকা ইউনিভার্সিটি যদি যান দেখবেন টিএসসি তে মাইয়া পোলা সব মিললে টানে একসাথে, খালি বিড়ি আরো অনেক বড় বড় জিনিস টানে, বুঝলেন নাই? তাহলে এগুলো কোনো ব্যাপার নাই, এগুলো ক্যাম্পাসে কি কোনো ব্যাপার না। আর এই যে বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান, যদি ধূমপান করে একদম জায়গা মতো সালুডেই লেবি আছে না, তাইলে হ্যাঁ ওরাই তো করে। টিচাররা বলে, ইউনিভার্সিটির টিচাররা বলে, টিচাররা দেখেন কত টিচারদের পদত্যাগ করাইতেছে, ভিসির পদত্যাগ করাইতেছে, টিচাররা কি বলে? হ্যাঁ অনেকেই আছে। তাহলে বোঝেন, তাহলে এই যে প্রকাশ্যে তো দূরের কথা, অপ্রকাশ্যেও কি হয় না এখানে? হ্যাঁ অপ্রকাশ্যে যদি আপনি যদি বেডরুমে বসে খান তাহলে তো সরকার দেখার কেউ নাই এখানে, বুঝতে পারছেন? তাই বিশ্বের প্রথম কার্বন, এইটা একদম ভিভিআই লিখে রাখেন, এই ইনফরমেশনটা কিন্তু অনেক জায়গায় ঘুরে ফিরে আসতেছে। মারাত্মক একটা জিনিস, পৃথিবীর প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আসেন মালদ্বীপ। মালদ্বীপ, মালদ্বীপ নিয়ে একটা ইনফরমেশন বিসিএস আসছে, অনেক চাকরির পরীক্ষা আসছে। মালদ্বীপ এশিয়ার সবচেয়ে ছোট দেশ, আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা? কিন্তু সাক্ষরতা এবং মাথা পিছু আয়ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত দেশ কোনটা বলেন তো? তাহলে লেখেন, যেহেতু আমরা দক্ষিণ এশিয়া বলে লেখেন মাথা পিছু আয় ও সাক্ষরতার হারে, কিসে ভাইয়া? মাথা পিছু আয় ও সাক্ষরতার হারে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ। শীর্ষ দেশ কে বলেন তো? মাথা পিছু আয় সাক্ষরতার হারে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কে? মালদ্বীপ। হ্যাঁ অবশ্যই, এটুকু ক্লিয়ার। আচ্ছা খেয়াল করেন, মালদ্বীপের গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে, যদিও অনেক পুরাতন। আইপিসিসি লেখা লাগবে না, শোনেন, আইপিসিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এরা 2007 সালের একটা সতর্কীকরণে বলছে 2050 সালের মধ্যে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 40 সেন্টিমিটার বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের 10 থেকে 15% নিম্নভূমি সমুদ্রে বিলীন হবে এবং আনুমানিক 3.5 কোটি মানুষ তাদের বাসস্থান হারাবে। বাংলাদেশের কথা বলছে, কি বলছে? বাংলাদেশের কথা বলছে। মালদ্বীপ, এই যে শূন্য, মালদ্বীপ কয় যে বাংলাদেশের 10 থেকে 15% ভূমি যদি কোথায় যায়, সাগরে চলে যায়, তাহলে আমি মালদ্বীপ, আমি শেষ। আমি কি? আমি পুরোটাই শেষ। 2009 সালে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভারত সাগরের তলদেশে চলে গেছে, গিয়ে যে মন্ত্রিসভার বৈঠক করছে, তো বিশ্ববাসী দেও আমরা অলরেডি চলেইছি সাগরে। কোনটা চলেইছি? সাগরে চলেইছি। যদি তোমরা কার্বন নিঃসরণ না থামাও, যদি তোমরা জলবায়ু দূষণ না থামাও, তাহলে আমি মালদ্বীপ আর মালদ্বীপ থাকবো না, সে হয়ে যাবো কোন দ্বীপ? এখন সমুদ্রের তলের দ্বীপ, বুঝতে পারছেন? তাহলে দেখেন 2009 সালে, কয় সালে ভাইয়া? 2009 সালে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য ভারত মহাসাগরের তলদেশে, ভারত মহাসাগরের তলদেশে বৈঠক করে মালদ্বীপ। কয় সালে ভাইয়া? মালদ্বীপ সম্পর্কে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল এতদিন, কিন্তু এখন আর এটা ইম্পর্টেন্ট না, কারণ হইছে মালদ্বীপে কোনো কেন্দ্রীয় ব্যাংক ছিল না, তো বাংলাদেশের যে ব্যাংকটা
আইসি ব্যাংকটা মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করছে, কিন্তু দুর্ঘটনাবশত আমাদের ভাগ্য খারাপ, এই ব্যাংকটার মালিক কে? বাবা দরবেশ। বুঝতে পারছেন? আইএফআইসি এর মালিক কে? বাবা দরবেশ। এই জন্য এটার আসার কোনো চান্স নাই। ঠিক আছে, আচ্ছা আরো কয়েকটা দেশে আমরা সংক্ষেপে মেজর ইনফরমেশন গুলো করার চেষ্টা করি। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার দেশ না ভাইয়া? শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার দেশ কিনা? দক্ষিণ এশিয়ার দেশ। আলহাজ সরকার লিখছেন, এটা কিভাবে সম্ভব সমুদ্রের নিচে গিয়ে বৈঠক করলো? আলহাজ সরকার। আচ্ছা ভাইয়া, যদি টাইটানিকের কাছে চলে যাইতে পারে, পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেন্সে চলে যাইতে পারে, তাহলে ভারত মহাসাগরের নিচে নামে একটু বৈঠক করতে পারবে না? পারবে না? যদি মানে ড্রোন বানাইতে পারে, যদি মানে সেই জাহাজ নিয়ে নিচে চলে যাইতে পারে, তাহলে দিয়ে বৈঠক করতে পারবে না? যদি মানুষ মোবাইল বানাইতে পারে, এনবি কথা কই বিদেশ, চিন্তা করছেন ভাই? কোনো তার নাই, ভার নাই, কিচ্ছু নাই, এনবি কথা কোন বিদেশ, এইটা যদি সম্ভব হতে পারে নিচে যাই বৈঠক করতে পারে, এটা কি অসম্ভব কিছু? এ ভাই, এটা অসম্ভব কিছু। শ্রীলঙ্কা ও এক্স্যাক্টলি লেখেন অ্যাডামস পিক। কিসের পিক ভাইয়া? অ্যাডামস পিক বা আদমের পাহাড় অবস্থিত কোথায়? আদমের পাহাড় অবস্থিত কোথায়? কোথায় ভাইয়া? আদমের পাহাড় কোথায় অবস্থিত? ও আমাদের গুরুত্বপূর্ণ একটা ইস্যু বাকি আছে এখন, এটা একটু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা বলেন তো, ভারত কি হিন্দু রাষ্ট্র? ফাতেমা তো জোহরা লিখছেন, লেখা শেষ না, তিনি মুছে ফেলছেন কেন? আপনি কেন দ্রুত লেখেন না? দ্রুত লিখতে হবে, আরো দ্রুত লিখতে হবে, নয়তো ভিডিও শেষে দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা খেয়াল করেন তো ভাইয়া, বাংলাদেশ কি হিন্দু রাষ্ট্র? বাংলাদেশ না, সরি, ভারত কি হিন্দু রাষ্ট্র? ভারত কি হিন্দু রাষ্ট্র? হিন্দু সংখ্যাগরিষ্ঠ। আচ্ছা যুক্তরাষ্ট্র কি খ্রিস্টান রাষ্ট্র? হ্যাঁ, খ্রিস্টান রাষ্ট্র। তাহলে কি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ? ভারত কি? ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কোন রাষ্ট্র ধর্ম নাই। যুক্তরাষ্ট্র কোন রাষ্ট্র ধর্ম? সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান, তাই না? আচ্ছা সৌদি আরব কি ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র? 100% মুসলিম রাষ্ট্র। রাষ্ট্র ধর্ম কি? ঠিক আছে। পাকিস্তান মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, সাংবিধানিক কি? ইসলামিক প্রজাতন্ত্র। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, যদিও বাংলাদেশের সংবিধানে কি আছে বলেন তো? ইসলাম। রাষ্ট্র ধর্ম আছে কি? যদি এটার প্রয়োগ নাই, বলা হয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু এই যে শ্রীলঙ্কা, এর রাষ্ট্র ধর্ম কি বলেন তো? বৌদ্ধ। আরে না, হিন্দু না। রাষ্ট্র ধর্ম কি? তাহলে লেখেন, এশিয়ায় একমাত্র সাংবিধানিকভাবে বৌদ্ধ রাষ্ট্র কোনটা? শ্রীলঙ্কা। এই পরীক্ষা অনেকবার ঘুরাই ফিরাই আসছে। ঠিক আছে, দেখছেন? আচ্ছা সংবিধানে নেই, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ, সংবিধানে নেই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। নেপালও ছিল, কিন্তু নেপাল সর্বশেষ কি করছে? এরা কি করছে? ধর্মনিরপেক্ষ বানাই দিচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা এই শ্রীলঙ্কা দেশটা একটা সময় দেউলিয়া হয়ে গেছিল, আমরা দেখি 2022 সালের দিকে কি হয়ে গেছিল? দেউলিয়া হয়ে গেছে। আস্তে আস্তে আবার রিকভারি হয়েছে, এবং দেউলিয়া হয়েছে। দেউলিয়া হওয়ার সময় যেভাবে গণভবন, ওদের যে প্রধানমন্ত্রী ভবন দখল করছিল, ওইটা মানুষ মনে রাখছে। এবার এই কয়দিন আগে এইরকম জায়গায় দখল করছে। বুঝতে পারছেন? এবং কাকু বলছে, ওবায়দুল কাদের কাকু বলছে যে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখল করতে চাও তো? ওই যে বলে না, পাগলের কয় নৌকা লারা দিস না, এরকম মানুষ। যাই হোক, শেষ পর্যন্ত এটাই। যাই হোক ভাইয়া, ব্যাপারটা হচ্ছে এই যে শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার আগে বিভিন্ন লোনের কারণে দেউলিয়া হয়েছে, তাই না? দেউলিয়া হওয়ার আগে চীন থেকে সে মোটামুটি ভালোই লোন আনছিল। এখন লোন আনার পর একটা বন্দর নির্মাণ করছে, হামবান টোটা। নাম কি?
হাম্বান টোটা বন্দর নির্মাণ করছে। নির্মাণ করার পর এখন আর শ্রীলঙ্কার হাম্বান হাম্বান টোটা আসলো কোথেকে তাইলে? হাম্বান টোটা। যাই হোক, ব্যাপারটা হইছে চীনের আর কি করতে পারে না, শোধ করতে পারে না। এখন চীন কি করছে? চীন বলছে ঠিক আছে, তো শোধ করা লাগবে না। চীন কি করছে? স্যার এইলে একটু ভাব দেখাইলো যে তোর লোন শোধ করা লাগবে না, তুই তো বন্দর দিয়ে দে। কি দিয়ে দে? বন্দর দিয়ে দে। তাহলে একটা দেশে বন্দর নিয়ন্ত্রণ দেওয়া মানে বোঝেন ভাই একটা অনেক কিছু। তাহলে লেখেন শ্রীলঙ্কার যে বন্দরটি, শ্রীলঙ্কার, হ্যাঁ এটা বলতে, শ্রীলঙ্কার যে বন্দরটি চীনের নিকট, কার নিকট? চীনের নিকট 99 বছরের জন্য। কয় বছরের জন্য? চীনের যে বন্দরটি, শ্রীলঙ্কার যে বন্দরটি চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়, কোনটি বলেন তো? হাম্বান টোটা। ঠিক আছে ভাইয়া? দেখেন দক্ষিণ এশিয়া আমরা লাস্ট একটা ইনফরমেশন পড়বো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং এসেও বেশি ইম্পর্টেন্ট। বুঝলেন নাই? খুবই ইম্পর্টেন্ট, এসেও বেশি ইম্পর্টেন্ট। এটা লিখছেন? এটা বলে ক্লাস শেষ করবো, কারণ আমার যাইতে হবে কই জানেন? আমার যাইতে হবে কক্সবাজার। কই যাইতে হবে? কক্সবাজার। ক্লাস আছে কালকে আমার 10টায় গাড়ি। যাই হোক, লেখেন কাশ্মীর ইস্যু। ভাইয়া এইটা নিয়ে আলোচনা করতে হবে। কাশ্মীর ইস্যু, কাশ্মীর ইস্যু কোন ইস্যু? তাহলে দক্ষিণ এশিয়া না এটা? দক্ষিণ এশিয়া। কাশ্মীর ইস্যু জাস্ট 2 মিনিটে দেখেন। আচ্ছা কাশ্মীর একটু বোঝার চেষ্টা করেন। 47-এ দেশ ভাগ হয়েছে না? ভারত বিভক্ত হয়েছে কবে? 47-এ। তখন একটু বোঝার চেষ্টা করেন 1 মিনিট, কাশ্মীর ইস্যুটা আসছে কোথেকে? কাশ্মীর ছিল ব্রিটেনের অধীনে। কার অধীনে? ব্রিটেনের একটা করদ রাজ্য ছিল। করদ রাজ্য মানে যেই রাজ্যের কিনে স্বাধীনতা নাই, ব্রিটেনই মোটামুটি চালাইতো। ঠিক আছে? 47-এ যে দেশ ভাগ হইলো কি অনুযায়ী? ধর্মের ভিত্তিতে। কিন্তু 47-এ দেশ ভাগ হইলো কিসের ভিত্তিতে? টু নেশনস থিওরি বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। যে ভারতবর্ষে 2টা জাতি, একটা মুসলমান একটা হিন্দু, এই 2টা জাতি কখনোই একটা রাষ্ট্রে বসবাস করতে পারবে না। মুসলমানদের জন্য একটা রাষ্ট্র লাগবে, হিন্দুদের জন্য আলাদা একটা রাষ্ট্র লাগবে। এটাকে বলা হয় টু নেশনস থিওরি, তাই না? এটা যদি হয় তাহলে এই টু নেশন ধর্মের ভিত্তিতে। এখন কাশ্মীরে ধরেন 100 জন লোক আছে। কয়শো জন? 100 জন। বেশিরভাগ হচ্ছে মুসলমান। বেশিরভাগ কি? কিন্তু সমস্যা হচ্ছে 100 জনের 60 জন চাইতেছে যে কাশ্মীর স্বাধীন একটা দেশ থাকুক। কাশ্মীর কি? আর 25 জন চাইতেছে কি? কাশ্মীর পাকিস্তানের সাথে যাক। বাকিতে কয়জন? 15 জন। তাহলে এইখানে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আর আছে কেরা? হিন্দুরা, তাই না? হিন্দু এবং মুসলমান। তাহলে বেশিরভাগ চাইতেছে কি? হিন্দু মুসলমান উভয় মিললে বেশিরভাগ চাইতেছে কাশ্মীর স্বাধীন থাকুক। 25% চাইতেছে কি? পাকিস্তানের সাথে। 15% চাইতেছে। তাহলে পাকিস্তান দেখলো আমাদের সাথে যেহেতু আসতে চায়, তাহলে আমরা কিছু অংশ দখল করি। ভারত চিন্তা করলো আমাদের সাথে হিন্দুরা আসতে চায়, আমরা দখল করি। মাঝখান দিয়ে চীন একটা এন্ট্রি মারলো, চিন্তা করলো ফাঁক দিয়ে আমি কিছু নিয়ে যাই, ওরা নিয়ে গেল। তাহলে আলটিমেটলি এখন কাশ্মীরটা শাসন করে কয়টা দেশ ভাইয়া? 3টা দেশ। ঠিক আছে? কাশ্মীর ইস্যু। তাহলে লেখেন কাশ্মীরের যে অংশ যার নিয়ন্ত্রণে, কাশ্মীরের যে অংশ যার নিয়ন্ত্রণে, কাশ্মীরের যে অংশ যার নিয়ন্ত্রণে। আচ্ছা আসেন, কল দেখেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, 10:30টায় গাড়ি। সেম সিট দিতে পারবেন? এগারোটায় ওখানেই গাবতলি থেকে? ঠিক আছে রাখেন, সমস্যা নেই। আচ্ছা রাখেন, হ্যাঁ আমি আপনার এই নাম্বারে কল দিব।
কাশ্মীর যে অংশ যার নিয়ন্ত্রণ, ঠিক আছে? লেখেন লাদাখ। আর জম্মু কাশ্মীর, লাদাখ কি ভাইয়া কার নিয়ন্ত্রণে? আরে না ভাই, ভারতের নিয়ন্ত্রণে। ভারত কার নিয়ন্ত্রণে? আচ্ছা, আজাদ কাশ্মীর কার নিয়ন্ত্রণে? আজাদ আজাদ কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রণে। তাহলে চীনের নিয়ন্ত্রণে আছে না? আকসাই, ট্রান্স কারাকোরাম, ট্রান্স কারাকোরাম কার নিয়ন্ত্রণে? একটু মনে রাখেন। দেখেন এইটুকু ক্লিয়ার কিনা। কক্সবাজার যাও শুনি, এরা বলতেছে আমাদের সাথে করে নিয়ে যান। দেখছেন, লিখছেন ভাইয়া, লিখছেন? হুম, আমরা এখানে থামি আজকে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আপনার সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। কালকে যাবো, অফ করিনি।